আসসালামু আলাইকুম। ভারত এবং আমেরিকার মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চলমান এক ধরনের স্নায়ুযুদ্ধ বিদ্যমান রয়েছে। এই পরিস্থিতিকে বুঝতে হলে আমাদের কিছুটা পেছনে ফিরে তাকাতে হবে। বিশেষ করে যখন থেকে দুই পরাশক্তির মধ্যে এই টানাপোড়েন শুরু হয়। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় এসেছিলেন, তখন তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। তাদের দুজনের মধ্যে ব্যক্তিগত রসায়ন ছিল খুব ভালো। কিন্তু বাংলাদেশের ইস্যুটি সামনে আসার পর তাদের সেই সম্পর্কে অনেকটাই ফাটল ধরতে শুরু করেছে। জো বাইডেন যখন ক্ষমতায় ছিলেন, তখন তার প্রশাসনের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করা। এটা কোনো গোপন বিষয় ছিল না, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত ডিপ স্টেট পলিসির অংশ ছিল। এই নীতির পেছনে কাজ করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এই পলিসি বাস্তবায়নে ডোনাল্ড লু এবং পিটার ডি হাসের মতো কর্মকর্তারা সরাসরি জড়িত ছিলেন। তারা বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু এই কর্মকাণ্ডে ভারত অসন্তুষ্ট ছিল, কারণ তারা বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা চেয়েছিল, যা তাদের নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থের জন্য জরুরি। ভারতের দিক থেকে দেখলে শেখ হাসিনার সরকার তাদের জন্য এক ধরনের নির্ভরতার প্রতীক ছিল, যা আঞ্চলিক স্থিতিশীলতা ব্যাপকভাবে নিশ্চিত করে। ডোনাল্ড ট্রাম্প যখন আবার ক্ষমতায় এলেন, তিনি ঘোষণা দিলেন যে আর কোনো দেশে সরকার পরিবর্তনে মার্কিন অর্থ ব্যয় করা হবে না। তিনি এই ডিপ স্টেট পলিসির উপর খুব বিরক্ত ছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে তার পুরনো বন্ধুত্ব সম্পর্ক কাজে লাগিয়ে তিনি সবকিছু ঠিক করতে পারবেন। কিন্তু তিনি ভারতের মতো একটি উদীয়মান পরাশক্তিকে বুঝতে ভুল করেছিলেন। মার্কিন প্রশাসনের পুরনো পরিকল্পনাগুলো এতটাই গভীরে গ্রথিত যে একজন প্রেসিডেন্ট চাইলেও রাতারাতি কোনোভাবেই তা পরিবর্তন করতে পারেন না। বার্মা অ্যাক্ট এবং আঞ্চলিক ভূ রাজনীতির জটিলতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক আইন পরিবর্তন হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পুরনো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিকল্পনা আছে, যাকে বার্মা অ্যাক্ট বলা হয়। ১৯৫৩ সাল থেকে চালু এই নীতির লক্ষ্য হলো বার্মাকে ভেঙে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং আরাকানকে একত্রিত করে একটি নতুন রাষ্ট্র গঠন করা। এটি কোনো কাল্পনিক বিষয় নয়, বরং বহু পুরনো একটি কৌশল। এই পরিকল্পনা বাস্তবায়নে তারা সেখানকার উপজাতিদের অর্থ এবং অস্ত্র সরবরাহ করে স্বাধীনতা আন্দোলনের জন্য উস্কানি দিতে, এমনটি কিন্তু গুঞ্জন রয়েছে। এই কারণেই পাকিস্তান আমল থেকে আমাদের পার্বত্য জেলাগুলো ব্যাপক সময়ে উত্তাল হয়ে ওঠে। এখানেই আসে মূলত বড় জটিলতা। মার্কিন এই পরিকল্পনায় চীনের সঙ্গে তাদের সরাসরি দ্বন্দ্ব আছে, কারণ ভারত এবং চীন দুই দেশেরই সীমান্ত এই প্রস্তাবিত অঞ্চলের সঙ্গে জড়িত। ভারত তাদের নিজস্ব নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থের কারণে এই পরিকল্পনাকে সমর্থন করতে পারছে না। কারণ বার্মা অ্যাক্ট কার্যকর হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে এক নতুন ধরনের সংঘাত সৃষ্টি হবে। আর এই সংঘাত সরাসরি চীনের স্বার্থেও আঘাত হানবে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। আমেরিকা বাংলাদেশের রাজনীতিতে নিজেদের পছন্দের এজেন্ট প্রতিষ্ঠা করতে চাইছে, কিন্তু ভারত তাদের সেই পরিকল্পনায় সহযোগিতা কোনোভাবেই করছে না। ভারত এখন অর্থনৈতিক এবং সামরিকভাবে এতটাই শক্তিশালী যে তাদের আর আমেরিকার উপর নির্ভর করার প্রয়োজন নেই। এমন পরিস্থিতিতে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের ফোনও ধরেননি এমন গুঞ্জন আছে, যা তাদের মধ্যকার শীতল সম্পর্কের গভীরতা প্রমাণ করে। এই দুই পরাশক্তির দ্বন্দ্বের কারণে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। তার উপর ডক্টর ইউনূসের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরকে এই বৃহত্তর প্রেক্ষাপটে দেখা যায়। তিনি যখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গেলেন, তখন তার সঙ্গে ছিলেন বিএনপি, জামাত এবং এনসিপির নেতারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেন তিনি এই রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে গেলেন? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তো সরাসরি একে রাজনৈতিক প্রোটেকশন সফর হিসাবে উল্লেখ করেছেন। এই সফর কি শুধু ব্যক্তিগত সুরক্ষার জন্য, নাকি এর পেছনে কোনো গভীর কূটনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে? সব মিলিয়ে এটা বলা যায় যে বাংলাদেশের ভাগ্য নিয়ে দুটি পরাশক্তি এখন
মুখোমুখি অবস্থানে। এই সংঘাতের চূড়ান্ত পরিণতি কি হবে তা বলা খুবই মুশকিল। তবে এটা স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক প্রভাব অতীতের চেয়ে অনেক বেশি জটিল এবং গভীর হয়েছে। ভবিষ্যতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা জানতে হলে আমাদের অবশ্যই বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে ভারত বর্তমানে তাদের অবস্থান যেভাবে শক্ত এবং মজবুত করে ধরে রেখেছে, তাতে পতিত যে শাসক দল অর্থাৎ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকার, তাদের পুনরায় বাংলাদেশে ক্ষমতায় ফিরে আসার অনেকটাই আন্তর্জাতিক মহল থেকে প্রবণতা হিসাবে দেখা দিচ্ছে। এখন অনেকেই বলতে পারেন যে দীর্ঘ ১ বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু ভারত এ ধরনের কোনো দৃশ্যমান শক্তি প্রয়োগ করলো না। দেখুন, রাজনীতি এমন একটি বিষয় যেখানে যুদ্ধ বিগ্রহ করে সরাসরি গণ অভ্যুত্থানে পতিত কোনো রাজনৈতিক দলকে পুনরায় প্রতিষ্ঠিত করা যায় না। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মাঠের যে রাজনীতি রয়েছে এবং জনগণের যে মোটিভ রয়েছে সেই মোটিভ ধরতে হবে। এখন জনগণের মোটিভ কি? জনগণের মোটিভ হচ্ছে দেশে তারা ভালো থাকবে এবং তাদেরকে যে সরকার ভালো রাখতে পারবে তাদের পক্ষেই কিন্তু তারা সবসময় অবস্থান নেবে। এবং সরকার বাছাই করার পদ্ধতি হচ্ছে নির্বাচন। যদিও বাংলাদেশ আওয়ামী লীগ ব্যান্ড রয়েছে, কিন্তু আন্তর্জাতিক মহলের চাপ এবং গণতান্ত্রিক যে পদ্ধতি সেই পদ্ধতি অনুসরণ করে অন্তর্বর্তীকালীন সরকার কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ দিবে। এবং আওয়ামী লীগকে যদি নির্বাচন আসার সুযোগ করে দেয়, তাহলে আমরা ইতিমধ্যেই জানি আওয়ামী লীগের পক্ষে সবসময় ভারতের অবস্থান ছিল, শেখ হাসিনার পক্ষে সবসময় ভারতের অবস্থান ছিল। এখন আসন্ন নির্বাচনে যদি আওয়ামী লীগের কোনো একটি ফরম্যাট নির্বাচনে আসে, তাহলে ভারত সবসময়ই চাইবে আওয়ামী লীগ পন্থী যে ফ্রন্ট আসবে নির্বাচনে তাদেরকে যেভাবেই হোক নির্বাচনে অংশগ্রহণ করিয়ে জয়যুক্ত করার। এর জন্য তাদের যে সকল গোয়েন্দা তৎপরতা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চালানো প্রয়োজন সেগুলো তারা চালাবে। এখন ধরে নেওয়া যেতে পারে জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয়, তাহলে জনগণ বিএনপিকে ভোট দেবে অথবা জামাতকে ভোট দেবে। তখন ভারত আসলে কি করবে? ভারত মূলত সেই দলকে কখনোই বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে দিবে না যারা মূলত আমেরিকার সাথে লিয়াজু করে রাজনীতি করে। এখন বিএনপি যেভাবে তাদের টিম নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমেরিকাতে সফরে গিয়েছেন, আবার জামাতের লোকজন যেভাবে গিয়েছেন, ঠিক একইভাবে এনসিপির লোকজন যেভাবে গিয়েছেন, সেই হিসাবে আমি এখানে ধরে নিচ্ছি যে ভারত কোনোভাবেই এই বিষয়টি স্বাভাবিকভাবে নিবে না এবং আমেরিকার সাথে যারা সখ্যতা রাখবে তাদেরকে ভারত অ্যাকসেপ্ট করবে না। এখন ধরে নিলাম আওয়ামী লীগ ক্ষমতায় আসলো না কিংবা আওয়ামী লীগ নির্বাচনে আসলো না, তাহলে এই তিনটি দলের মধ্য থেকে হয়তোবা এককভাবে কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতায় যাবে অথবা যৌথভাবে এর বিপরীতে কোনো দুটি দল বা কোনো তিনটি দল ক্ষমতায় যাবে। তখন তাদের ক্ষমতায় টিকে থাকা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। আর সেই চ্যালেঞ্জিং মুহূর্তটাই কিন্তু সৃষ্টি করবে ভারত কিংবা ভারতের নরেন্দ্র মোদী সরকার। এবং এই চ্যালেঞ্জের সুযোগকে কাজে লাগিয়ে তারা চাইবে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় প্রতিষ্ঠিত করতে। এখন দেখা যাক তাদের দ্বন্দ্ব কতদূর পর্যন্ত যায় এবং সেই দ্বন্দ্বের সুযোগে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকার সহ এই অত্র অঞ্চলের ভূ রাজনীতি চীন সহ কোন দিকে মোড় নেয়। যেদিকে মোড় নেবে সেই মোড়ের উপর ভিত্তি করেই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নতুনভাবে সৃষ্টি হবে।